আমার কাছে এখানে বিভিন্ন সংখ্যা রয়েছে এবং আমি এদেরকে সংখ্যার বিভিন্ন শ্রেণী বিভাগে ফেলতে চাই বা বিভিন্ন সংখ্যা সেটের মাধ্যমে প্রকাশ করতে চাই। তো আমি সেটগুলো এঁকে প্রকাশ করার চেষ্টা করি। এখানের এই বৃত্তটি দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে প্রকাশ করে যেখানে হর শূন্য নয়, কারণ হর শূন্য হলে সেটি কি হয় তা আমরা জানি না। তাহলে এই সংখ্যাগুলোকে প্রকাশের আদর্শ উপায় হলো এই সংখ্যাগুলো যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় সেগুলোকে গাণিতিকভাবে বলা হয় মূলদ সংখ্যা, এবং কোনো সংখ্যা যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না তাকে আমরা বলি অমূলদ সংখ্যা। তবে আমার এই বৃত্তগুলো এই দুটি সংখ্যা সেটের আকার নির্দেশ করে না। বিশ্ব জগতে মূলত অসীম সংখ্যক মূলদ সংখ্যা এবং অসীম সংখ্যক অমূলদ সংখ্যা রয়েছে। তো এটা হলো অমূলদ সংখ্যার সেট, অর্থাৎ এদেরকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। তো এরপর মূলদ সংখ্যার মধ্যে আবার রয়েছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলো সে সকল সংখ্যা যেগুলোকে ভগ্নাংশ বা দশমিক আকারে প্রকাশ করতে হয় না। তাহলে এটি হলো পূর্ণ সংখ্যার সেট। এবং এরপর পূর্ণ সংখ্যার সাবসেট হলো আবার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। একে আমরা অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলছি কারণ শূন্য এই সেটের সদস্য। তাহলে এগুলো হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আমি এই মূলদ এবং অমূলদের ক্ষেত্রেও সংখ্যা শব্দটি লিখে দিই। এখন আমরা প্রথমে পূর্ণ সংখ্যা নিয়ে চিন্তা করতে পারি, আবার আগে মূলদ সংখ্যা নিয়েও চিন্তা করতে পারি। আচ্ছা, তো আমরা আমাদের সেটগুলো এঁকে ফেলেছি। তাহলে এখন তুমি ভিডিওটি থামিয়ে নিজে নিজে চেষ্টা করে দেখো এই সংখ্যাগুলোকে সঠিক সেটে বসাতে পারো কিনা। তাহলে 3 দিয়ে শুরু করি। তো 3 একটি ধনাত্মক সংখ্যা, একে অবশ্যই দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়। আমরা একে 3/1 লিখতে পারি, কিন্তু একে সেভাবে প্রকাশের প্রয়োজন নেই। একে শুধু আমরা 3 লিখতে পারি, যেটি আবার একটি অঋণাত্মক সংখ্যা। তাহলে 3 হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমি এটাকে একই রঙে করি। 3 হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন কোন সংখ্যা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে সেটি অবশ্যই পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। তাহলে 3 হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। এখন দেখি ঋণাত্মক 5 কোন সেটের সদস্য। এটিকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু এটি আবার ঋণাত্মক সংখ্যা। তাহলে এটি অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটের সদস্য নয়, এটি হলো শুধু পূর্ণ সংখ্যা সেটের সদস্য। এবং একটি পূর্ণ সংখ্যা অবশ্যই একটি মূলদ সংখ্যা। এখন দেখি 0.25 কি হয়। এটিকে অবশ্যই একটি ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়। এটি হলো 25/100। তাহলে একে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়, কিন্তু একে অন্য কোনোভাবে প্রকাশ করা যায় না। তাহলে 0.25 হলো একটি মূলদ সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এখন 22/7 কি? আচ্ছা, এটি এখানে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবেই আছে, কিন্তু আমার মনে হয় না একে আমরা অন্য কোনোভাবে প্রকাশ করতে পারবো। আমরা একে ভগ্নাংশ ছাড়া প্রকাশ করতে পারবো না, বা এমন কোনো পৌনঃপুনিক দশমিক সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারবো না। তাহলে এটি একটি মূলদ সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়। এখন এখানের এটা দেখি 0.2713, কিন্তু এখানে
1 এবং 3 পুনরাবৃত্তি হবে। এটিকে লেখা যায় 0.2713131 উপরের এই রেখা দিয়ে সেটাই বোঝানো হচ্ছে। এটি একটি পৌনঃপুনিক সংখ্যা। এখন তুমি হয়তো জানো না, কিন্তু এরকম সংখ্যা যেগুলো পুনরাবৃত্তি হয়, আচ্ছা এখানে 1, 3 পুনরাবৃত্তি হচ্ছে, এবং এই ধরনের সংখ্যাকে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়। উদাহরণস্বরূপ আমি এখানে একটি পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশ হিসাবে দেখাই। 0.3 পৌনঃপুনিক, এটা হলো 3/1। পরবর্তীতে আমরা দেখব এই সংখ্যাটিকে আমরা কিভাবে ভগ্নাংশ হিসেবে প্রকাশ করতে পারি। এখন শুধু জেনে রাখি যে একে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায়, যেভাবে আমরা এই 0.3 পৌনঃপুনিককে প্রকাশ করলাম। তাহলে একে আমরা মূলদ সংখ্যার সেটে রাখব। 0.2713 পৌনঃপুনিক। আচ্ছা, 10-এর বর্গমূল, এটা মজার। পূর্ণবর্গ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার বর্গমূল হলো অমূলদ সংখ্যা, তাহলে এটি হবে অমূলদ সংখ্যা। আমি এটা এখানে প্রমাণ করতে যাচ্ছি না, কিন্তু একে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে কখনো প্রকাশ করা যাবে না। আমরা যদি একে দশমিকে প্রকাশ করতে চাই, তাহলে এটা কখনো পুনরাবৃত্তি হবে না। এটি নতুন নতুন অঙ্ক যোগ করতেই থাকবে। তাহলে এটি অমূলদ সংখ্যা, এটি মূলদ নয়। একে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। আচ্ছা, এখন 14/7 এটি হলো দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, তাহলে এটি মূলদ সংখ্যা। কিন্তু একটু চিন্তা করে দেখো, 14/7কে আমরা 2 হিসেবেও প্রকাশ করতে পারি। তাহলে 14/7 আর 2 একই কথা, অর্থাৎ এটি আসলে একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। যদিও দেখে মনে হচ্ছে না, কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এমন সংখ্যা যেটি ঋণাত্মক নয় এবং যাকে দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ না করলেও চলে, এবং এটাকে আমরা শুধু 2 হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এটি হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। 14/7 হলো শুধু 2, যা একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন 2 পাই। আচ্ছা, পাই হলো একটি অমূলদ সংখ্যা, তাই আমরা যদি এর কোনো গুণিতক নেই, তাহলে সেটাও অমূলদ সংখ্যা হবে। একে যদি আমরা দশমিকে প্রকাশ করি, তাহলে অঙ্কগুলো কখনো পুনরাবৃত্তি করবে না। তাহলে 2 পাই হবে এখানে। আচ্ছা, আমি একে একই রঙে লিখি। এখন ঋণাত্মক 25-এর বর্গমূল কি হবে? আচ্ছা, 25 একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং এর বর্গমূল হলো 5, তাহলে এটা হবে ঋণাত্মক 5। তাহলে এটা হলো এটারই অন্যরকম প্রকাশ। তাহলে এটি একটি পূর্ণ সংখ্যা, এটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, কারণ এটি ঋণাত্মক সংখ্যা। কিন্তু এটি একটি পূর্ণ সংখ্যা, ঋণাত্মক 25-এর বর্গমূল। এই দুটি একই সংখ্যার ভিন্ন ভিন্ন প্রকাশ ধরন। এরপর আমাদের আছে 9-এর বর্গমূল বাই 7। আচ্ছা, 9-এর বর্গমূল কত? আচ্ছা, এটা আমি এটা অন্য রঙে করি। তো এটাকে লেখা যায় 9-এর বর্গমূল হলো 3, তাহলে এটা হবে 3/7। এটি হলো দুটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ, তাহলে এটি মূলদ সংখ্যা। 9-এর বর্গমূল বাই 7 হলো মূলত 3/7। এখন এসো শেষ আরেকটি করি। তো পাই বাই পাই, এটা কি হবে? আচ্ছা, পাই বাই পাই সমান হলো 1, তাহলে এটি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি একে এখানে লিখতে পারি, এটা শুধু 1কে প্রকাশ করে।